আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। এইচএসসি 26 তোমাদের নাটক উপন্যাস থেকে বাছাইকৃত প্রায় 40টা এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়ানো হবে, যেখান থেকে তোমরা সর্বোচ্চ কমন পাবা। চরিত্র বিশ্লেষণ এবং কোনটি কার উক্তি, এইখান থেকে কিন্তু প্রশ্নটা বেশি আসবে। আর এর আগে সৃজনশীল কিভাবে লিখবা এবং কোনগুলো গুরুত্বপূর্ণ সেটা ভিডিও কিন্তু দেওয়া হয়েছে। তাহলে চলো আমরা এমসিকিউ অংশে যাই। প্রথমে উপন্যাস থেকে, লাল সালু উপন্যাস এটা কোন ধরনের উপন্যাস? অনেকবার পরীক্ষায় এসেছে। এটা হচ্ছে সামাজিক সমস্যামূলক উপন্যাস। সামাজিক সমস্যামূলক উপন্যাস। প্রথম প্রশ্নটি এখানে বলছে, মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল? মজিদ ছিল ভণ্ড চরিত্রের অধিকারী, প্রতারণা। তাহলে তার দেখো, এই যে মহব্বতনগরে প্রবেশ করে, সে হচ্ছে তার নাটকীয় প্রবেশটা ছিল নাটকীয়। সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে একটা প্রশ্ন পাবা, তার সর্বশেষ কর্মস্থল কোনটা ছিল, বা তার সাহিত্যকর্ম থেকে প্রশ্ন আসতে পারে। যেমন চাঁদের অমাবস্যা, এটা হচ্ছে কার? আমানা, সেটা কি হবে? অমা। আর এটা হচ্ছে তার সর্বশেষ কর্মস্থল ছিল যে প্যারিসে। লাল সালু কি ধরনের উপন্যাস? 100% দিয়ে রাখছে, এটা আসতে পারে পরীক্ষায়। সেটি হচ্ছে সামাজিক সমস্যামূলক উপন্যাস। সমাজের যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু উপন্যাসের মধ্যে তুলে ধরা হয়েছে। লাল সালু উপন্যাসে মাজারটি দেখতে কেমন? মাজারটি ছিল মাছের পিঠের মতো দেখতে, মাছের পিঠের মতো দেখতে। এই উপন্যাসে মতিগঞ্জের সড়ক থেকে মহব্বতনগরের গ্রাম কোন দিকে? অর্থাৎ এই যে উত্তর দিকের কথা বলা হয়েছে, কোন দিকে? উত্তর দিকের কথা বলা হয়েছে। তারপরে প্রশ্নটি দেখো, মহব্বতনগরে আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল? মসজিদ ছিল হচ্ছে গারো পাহাড়ে। গারো পাহাড়ে ছিল, মানে মহব্বতনগরে প্রবেশের আগে। তার আগে ছিল নোয়াখালী। কলমা জানো মিয়া, এই যে কোনটি কার উক্তি? এ ধরনের প্রশ্ন আসবে। ভণ্ড চরিত্রের অধিকারী ছিল কে বলতো? মজিদ ছিল। এবং প্রতিবাদী চরিত্র ছিল জমিলা ছিল। এবং ধ্রুব তারার মতো অনর, এটা হচ্ছে পরীক্ষায় অনেকবার এসেছে। ধ্রুব তারার মতো, এটা মনে রাখবে, এটা হচ্ছে রহিমা ছিল। আর অনেক ভূ সম্পত্তির অধিকারী, ভূ স্বামী ছিল, মানে জমিদার ছিল, অনেক জায়গা জমির অধিকারী ছিল, সে হচ্ছে কি? খালেক ব্যাপারী। খালেক ব্যাপারী ছিল। আর গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল কে? গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল আক্কাস। তাকে হচ্ছে মজিদ বাধা দিয়েছিল, কারণ সে যদি স্কুল প্রতিষ্ঠা করে, গ্রামের যে ছেলে মেয়ে আছে তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে এবং মজিদের ভণ্ডামিগুলো তারা রুখে দিতে পারবে। এই জন্য তাকে স্কুল প্রতিষ্ঠা করতে দিয়েছিল না মজিদ। এই যে বলছে দেখো, কলমা জানো মিয়া, একে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল? এটা দেখো, সাত ছেলের বাপ দুদু মিয়াকে। সাত ছেলের বাপ দুদু মিয়াকে। কলমা জানোস না বেটা, দেখো দুইটা দুই রকম কিন্তু। একটা বলছে কলমা জানো মিয়া, সেটা হবে দুদু মিয়াকে, সাত ছেলের বাপ ছিল সে। আর কলমা জানোস না, যখন জানোস না থাকবে তখন সেটা হবে খালেক ব্যাপারীর উক্তি। এই দুইটা থেকে একটা পাবা। লাল সালু উপন্যাসে ঝড় এলে হৈ হৈ করার অভ্যাস কার? হাসুনির মার। যদি ঝড় আসতো যখন, তখন সে হৈ হৈ করতো আর কি। এই উপন্যাসে খালেক ব্যাপারীর প্রথম পক্ষের স্ত্রীর নাম কি? আমেনা। তোমার দাড়ি কই মিয়া, কার প্রসঙ্গে বলা হয়েছিল? এটা হচ্ছে মসজিদ, এই যে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল আক্কাসকে বলেছিল। লাল সালু উপন্যাসের শেষ বাক্য কোনটি? অর্থাৎ দেখো, বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। এই উপন্যাসে ফরাসি ভাষায় অনুবাদ করেন কে? এটা আসতে পারে। ফরাসি ভাষায় এবং ইংরেজি ভাষায় অনুবাদ কে করেন? সেক্ষেত্রে দেখো ক নম্বর, এটা হচ্ছে অ্যান মেরি থিবো। অ্যান মেরি মারি থিবো, এটা হচ্ছে ফরাসি ভাষায় অনুবাদ করেন। গারো পাহাড় থেকে মধুপুর কয় দিনের পথ? সেটা হচ্ছে 3 দিনের পথ। গারো পাহাড় থেকে মধুপুরে সেটা কয় দিনের পথ? 3। ক নম্বরে আসতে পারে, এটা ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান কে ছিল? ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান ছিল খালেক ব্যাপারী। খালেক ব্যাপারী। লাল সালু উপন্যাসে বর্ণিত হাসপাতালটি কোথায় ছিল? সেটা হচ্ছে করিমগঞ্জে ছিল। করিমগঞ্জে। এমসিকিউতে আসতে পারে, সম্ভাবনা রয়েছে। করিমগঞ্জে। লাল সালু উপন্যাসে এর প্রতিপাদ্য বা মূল থিমটা কি? মাজার কেন্দ্রিক ধর্ম ব্যবসা। হ্যাঁ ঠিক আছে, এটা কুসংস্কারচ্ছন্ন সমাজ, এটাও ঠিক আছে, কিন্তু অর্থনৈতিক দ্বন্দ্ব এটা কিন্তু এভাবে এখানে প্রকাট বা ফুটে ওঠেনি। সেক্ষেত্রে এখানে আমরা বলতে পারি 1 ও 3 হচ্ছে সঠিক উত্তর। এই উপন্যাসের উর্দু অনুবাদক কে? উর্দু অনুবাদক মনে রাখবে যে কলিমুল্লাহ। কলিমুল্লাহর ফরাসি হচ্ছে অ্যান মেরি থিবো। অ্যান মেরি থিবো। লাল সালু উপন্যাসের মূল বিষয়বস্তু বা প্রধান উপকরণ বা প্রধান উপাদান কি? সেটা হচ্ছে সমাজ বাস্তবতা। কি হবে? সমাজ বাস্তবতা। সমাজকে কেন্দ্র করেই কিন্তু এটা রচিত হয়েছে।
সাপ জেগে উঠেছে সবল মারার জন্য, কি বোঝানো হয়েছে? অর্থাৎ প্রতিবাদী চরিত্র জমিলা হচ্ছে তার হচ্ছে দ্বিতীয় ওয়াইফ ছিল আর কি। জমিলা প্রথম মজিদকে দেখে ভেবেছিল তানি বুঝি দুলার বাপ, শ্বশুর ভেবেছিল, কিন্তু প্রকৃতপক্ষে সেই তো ভণ্ড চরিত্র ছিল। এবং জমিলা সে হচ্ছে প্রতিবাদী চরিত্র ছিল, মজিদের মুখে কিন্তু থুতু নিক্ষেপ করেছিল। মজিদ কিন্তু তার মাজারে বেঁধে রেখেছিল আর কি। তখন রহিমার মধ্যে একটা মাতৃসম বৈশিষ্ট্য ফুটে উঠেছিল, যে ধান দিয়া কি হইবে মানুষের জান যদি না বাঁচে। এবং শুক্রবার রোজা থাকতো এটাও বলা হয়েছে। এখানে দেখো এই যে মজিদের যে প্রতিশোধের নেশা, এটা এখানে ব্যক্ত হয়েছে। সৈয়দ ওয়ালিউল্লাহর মতে ধর্মের ভিত্তিকে দুর্বল করে দিয়েছে কে? অন্ধবিশ্বাস, ঠিক আছে, এটা সততা মানে চালাকি এবং কুসংস্কার, তিনটাই হবে। ধর্মকে পুঁজি করে যে ব্যবসা করা, সেটা হচ্ছে মসজিদের মধ্যে প্রতীয়মান হয়েছে। এবং এখানে একই সাথে অন্ধবিশ্বাস, তারপর হচ্ছে সততা মানে প্রতারণা এবং কুসংস্কারও ফুটে উঠেছে। নিরাগ পড়া শব্দের অর্থ কি? নিরাগ পড়া শব্দের অর্থ এখানে স্তব্ধ হবে। কি হবে? স্তব্ধ, নিস্তব্ধ বলা হয় আর কি। এখানে হবে বাতাসহীন। এই প্রশ্নটা এমন ছিল, বাতাসহীন নিস্তব্ধ গুমট আবহাওয়াকে কি বলা হয়? এরকম একটা প্রশ্ন ছিল এটা। এইগুলো এবং এর সাথে সাথে আরো যে আমাদের পূর্বে ভিডিও দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবা। এরপর হচ্ছে যেটা আমাদের আলোচনা হতে যাচ্ছে সে অংশটুকু দেখো নাটক অংশ থেকে। অর্থাৎ এটা সিরাজউদ্দৌলা নাটক এবং এটা হচ্ছে ঐতিহাসিক নাটক, এটা একটু মনে রাখবা। আর লাল সালু উপন্যাস সেটা সমাজ সমসাময়িক উপন্যাস, আর এটা হচ্ছে ঐতিহাসিক নাটকের সেক্টরের ক্ষেত্রে এটা হচ্ছে ঐতিহাসিক নাটক। মোহাম্মদী বেগ কত টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল? 10,000 টাকার বিনিময়ে। অগ্রিম নিয়েছিল কয় টাকা? 5,000 টাকা নিয়েছিল। অগ্রিম নিয়েছিল 5,000 টাকা। এই মোহাম্মদী বেগ সিরাজের বাবার দ্বারা কিন্তু লালিত পালিত হয় এবং এ হচ্ছে টাকার বিনিময়ে শেষ পর্যায়ে সিরাজকে হত্যা করে। এবং মোহাম্মদী বেগের মধ্যে একটা কৃতজ্ঞতার পরিচয় কিন্তু ফুটে উঠেছে। স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারে না। বলছে স্বার্থান্ধ, যারা স্বার্থের জন্য অন্ধ, সেই সব প্রতারক কাপুরুষ বীরের যে সংকল্প সেটা টলাতে পারে না। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? মুক্তির আকাঙ্ক্ষা, সাহসিকতা। সাহসিকতাকে বোঝানো হয়েছে, সাহসিকতা। সিকান্দার আবু জাফর কোন সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সমকাল। আর হচ্ছে সবুজ পত্র, সেটা তো প্রমথ চৌধুরী হবে। সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন? সেটা হচ্ছে মাসিক সমকাল। কি হবে? মাসিক সমকাল। মনীষী এরিস্টটল নাটকের কয়টি ঐক্যের কথা বলেছে? তিনি 3টি ঐক্যের কথা বলেছে। কাল, ঘটনা, এগুলো হচ্ছে ঐক্যের কথা বলা হয়েছে। সিরাজউদ্দৌলা নাটকে অঙ্ক সংখ্যা কয়টি? 100% দিয়ে রাখছি। অঙ্ক সংখ্যা মনে রাখবা 4টি। আর দৃশ্য সংখ্যা কয়টি? দৃশ্য সংখ্যা হচ্ছে 12টি। আর যদি বলা হয় সিরাজ স্বয়ং কয়টা দৃশ্যে উপস্থিত ছিল? সিরাজ স্বয়ং উপস্থিত ছিল, এখান থেকে স্লাইড থেকে একটা কমন পাবাই, 100% দিয়ে রাখছি। আরো দেখো দিয়েছি অলরেডি, 8টি দৃশ্যে। এবং প্রশ্ন যদি আসে প্রথম উক্তিটি কার ছিল? প্রথম উক্তিটি ছিল ক্যাপ্টেন ক্লেটনের, ক্যাপ্টেন ক্লেটন। আর যদি বলা হয় শেষ উক্তি কার ছিল? শেষ উক্তি ছিল মোহাম্মদী বেগের, মোহাম্মদী বেগের ছিল। এবং এখান থেকে কোন নদীর তীরে? এটি মনে রাখবা, ভাগীরথী নদীর তীরে, ভাগীরথী নদীর তীরে। এবং সাল সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে, মানে প্রথম উক্তিটি কোন জায়গায়, মানে প্রথম অঙ্কের প্রথম দৃশ্য কোথায় সংঘটিত হয়, এ ধরনের প্রশ্ন কিন্তু 2-3টা পাবাই। সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? সেটা হচ্ছে তার প্রাসাদ ষড়যন্ত্র ছিল। প্রাসাদ ষড়যন্ত্র মানে নিজের লোক যদি ক্ষতি করতে চায় তাহলে অন্যদের পক্ষে খুব সেটা সহজ হয় আর কি। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি? প্রথম অঙ্ক মানে অঙ্ক হচ্ছে 4টি আছে, দৃশ্য সংখ্যা বেশি আছে। এবং এখানে আরেকটা বিষয় মনে রাখবা যে তৃতীয় অঙ্ক আছে, এই তৃতীয় অঙ্কে দৃশ্য বেশি, তৃতীয় অঙ্কে দৃশ্য কি বেশি। এবং এটা হবে ফোর্ট উইলিয়াম দুর্গ, ফোর্ট উইলিয়াম দুর্গের কথা বলা হয়েছে। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটি কার? প্রথম সংলাপটি হচ্ছে ক্যাপ্টেন ক্লেটন, শেষ সংলাপ হচ্ছে মোহাম্মদী বেগের। আর কোম্পানির ঘুষখোর ডাক্তার যে হলওয়েলের কথা বলা হয়েছে, হলওয়েল। দেখো যত বড় মুখ নয় তত বড় কথা, সিরাজউদ্দৌলা নাটকের সংলাপটি কার ছিল? মানে যত বড় মুখ নয় তত বড় কথা, এই ধরনের, এই যে কোনটি কার উক্তি, এই ধরনের প্রশ্ন কিন্তু একটা তোমরা পাবা। অর্থাৎ দেখো নবাব, হলওয়েল, উমিচাঁদ এবং ক্লেটন, এটা হচ্ছে সঠিক উত্তর। দেখো এটা হচ্ছে
ক্যাপ্টেন কেলেটন, অর্থাৎ প্রথম উক্তিটি যার ছিল ক্যাপ্টেন কেলেটন। ব্রিটিশ সিংহ, এটা খ নম্বরে আসতে পারে, যে ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা, এই উক্তিটি কার? অর্থাৎ যদি 10টা প্রশ্ন থাকে তার 8টায় থাকে কোনটি কার উক্তি এই ধরনের। অর্থাৎ এটা দেখো অমিচাঁদের উক্তি, কার উক্তি? অমিচাঁদ। ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি কেমন, এই উক্তিটি কার ছিল? অর্থাৎ ফরাসিদের ডাকাত বলা হয়েছে আর ইংরেজদের অতিশয় সজ্জন ব্যক্তি, এই উক্তিটি এটা হচ্ছে দেখো সিরাজ বলেছিল, সিরাজের উক্তি ছিল, কেন্দ্রীয় চরিত্র। অমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে? অর্থাৎ দেখো এই যে কলকাতা, লাহোর নাকি মাদ্রাজ, অমিচাঁদ কোথা থেকে? অর্থাৎ যে লাহোর থেকে, কোথা থেকে? লাহোর থেকে এসেছে। আমি চিরকালই ইংরেজদের বন্ধু, উক্তিটি কার ছিল? মির্জাফর, রায়দুল্লাভ, অমিচাঁদ নাকি রাজবল্লভ? আমি চিরকালই ইংরেজদের বন্ধুর কথা বলা হয়েছে, এটা দেখো এই যে অমিচাঁদ। কে নিজেকে দৌলতের পূজারী বলে পরিচয় দিয়েছে? সে হচ্ছে অমিচাঁদ, দৌলতের পূজারী বলে নিজেকে পরিচয় দিয়েছে। সিরাজের পতন কে না চায়, এই সংলাপটিকার অনেকবার পরীক্ষায় এসেছে, তার খালা ঘসেটি বেগম বলেছিল। অমিচাঁদ এ যুগে সেরা বিশ্বাসঘাতক, সিরাজউদ্দৌলা নাটকে উক্তিটি কার ছিল? অর্থাৎ ক্লাইভ বলেছিল অমিচাঁদ এ যুগে সেরা বিশ্বাসঘাতক, এটা হচ্ছে কার উক্তি ছিল? ক্লাইভের উক্তি। সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো, এটা অনেকবার এসেছে এই প্রশ্নটি, এটা হচ্ছে মীর জাফরের উক্তি, যে সবাই মিলে আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো, এটা কার উক্তি ছিল? মীর জাফর। সিরাজের বিরুদ্ধে ঘসেটি বেগমের আক্রোশের কারণ কি? অর্থদণ্ড, তারপরে দেখো রাজনৈতিক প্রাধান্য লাভ, এটা তো আছেই, আর এখানে আরেকটা থাকে প্রাসাদ, প্রাসাদের যে আলাদা একটা লোভ ছিল, এটাও কিন্তু যায় এর সাথে সাদৃশ্যপূর্ণ, আর এখানে রাজনৈতিক প্রাধান্য লাভ। 1757 সালের কোন তারিখে পলাশী যুদ্ধ সংঘটিত হয়? গুরুত্বপূর্ণ, সেটা দেখো এই যে 23শে জুন, কত হবে? 23শে জুন। সিরাজউদ্দৌলা নাটকে সিরাজের উপস্থিতি আছে কয়টি দৃশ্যে? 8টা দৃশ্যে। কয়টা দৃশ্যে? 8টি দৃশ্যে আছে, 8টি দৃশ্যে। দেখো উদ্দীপক থেকে প্রশ্ন, পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের শ্রমিকদের ন্যায্য সুবিধা দেওয়ার দাবিতে অনড় থাকায় সুবিধাভোগীদের সহায়তায় অতি আদরের ভাতিজা নাজিমের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হয় তার চাচা কামরুল। অর্থাৎ নিজেদের মধ্যে এখানে দেখো দ্বন্দ্ব লেগে গিয়েছে। অর্থাৎ এখানে বলছে উদ্দীপকের চাচা কামরুল সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের অনুরূপ? অর্থাৎ তার খালা ঘসেটি বেগমের, সিরাজউদ্দৌলার খালা যে ঘসেটি বেগম, তার সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকটি সিরাজউদ্দৌলা নাটকের কোন বিষয়টিকে ধারণ করেছে? অর্থাৎ দেখো স্বার্থন্ধতা, অর্থাৎ স্বার্থের প্রতি যে অন্ধ হয়ে যাওয়া, সেটাকে ফুটে উঠেছে। স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়, স্বার্থে যখন আঘাত লাগে। এটা কোন ধরনের নাটক? এটা হচ্ছে একটা ঐতিহাসিক নাটক, আর উপন্যাসটা ছিল সামাজিক সমস্যামূলক উপন্যাস। নাটকে কয়টি অঙ্ক, কয়টি দৃশ্য? 100%। এই নাটকে অঙ্ক ছিল 4টি আর দৃশ্য সংখ্যা ছিল 12টি। তৃতীয় অঙ্কে দৃশ্য সংখ্যা সব থেকে বেশি, সিরাজ উপস্থিত ছিল স্বয়ং 8টি দৃশ্যে। তারপর বলেছে দেখো, যুদ্ধে জয়লাভ করো অথবা মৃত্যুবরণ করো, এই আমাদের প্রতিজ্ঞা, এই উক্তিটি কার ছিল? এই যে ক্যাপ্টেন কেলেটন, যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ, এই আমাদের প্রতিজ্ঞা, অর্থাৎ এটা হচ্ছে ক্যাপ্টেন কেলেটনের। যুদ্ধ করো প্রাণপণে, যুদ্ধ করো মানে প্রাণ চলে যাক তারপরে যুদ্ধ করতে হবে, এই সংলাপটি কার ছিল? দেখো এই প্রশ্নটার সাথে এই যে যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ, ঠিক তেমনই ভাবে এখানেও আছে যুদ্ধ করো প্রাণপণে যুদ্ধ করো, এটা হচ্ছে ক্যাপ্টেন কেলেটন, প্রথম উক্তিটি ছিল তার। সিরাজউদ্দৌলা নাটকের তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি? অবশ্যই পরীক্ষা হলে যাওয়ার 1 ঘন্টা আগে এই নাটকের কোনটি কার উক্তি ছিল এবং মানে কোন দৃশ্য কোথায় সংঘটিত হয়েছে, এটা একবার হলেও দেখে যাবা। কেন বলছে যে সিরাজউদ্দৌলা নাটকের তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্য কোথায় সংঘটিত হয়েছিল? প্রথমটা হচ্ছে প্রথম অঙ্ক যদি বলতে সেক্ষেত্রে তো প্রথম অঙ্কের প্রথম দৃশ্য ফোর্ট উইলিয়াম দুর্গ, আর এখানে সেটা হবে লুৎফুন্নেসার কক্ষ। সিরাজউদ্দৌলা নাটকের তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যের সময় কোনটি? তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যের সময় 1757 সালে 23শে জুন। ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, এই উক্তিটি কার ছিল? সিরাজউদ্দৌলা। যারা ভীতু এবং প্রতারক তারা হচ্ছে চিরকালই পালায় হচ্ছে যুদ্ধের ময়দান থেকে, অর্থাৎ এখানে কি হবে? সঠিক উত্তর হচ্ছে ঘ। সিরাজউদ্দৌলা নাটকের বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত কারা? দেখো জগৎ শেঠ, মীর জাফর এবং কে আছে? অমিচাঁদ।
এই যে জগৎ শেঠ, তারপর হচ্ছে মীর জাফর এবং কি উমিচাঁদ। প্রথম সার্থক বাংলা নাটক কোনটি? প্রথম সার্থক বলেছে এবং বাংলা নাটক বলেছে, সেক্ষেত্রে হচ্ছে শর্মিষ্ঠা হবে, শর্মিষ্ঠা। সাদা নিশান কিসের প্রতীক? সাদা নিশান সেটা হচ্ছে সন্ধির প্রতীক, সন্ধির। ভাগীরথী নদী কোথায় অবস্থিত? সেটা দেখো যে কলকাতা। এবার আমি আঘাত হানবই, মানে এবার হচ্ছে আমি আঘাত হানবই, মানে যুদ্ধ আমি খুবই মানে একটা জোরালো ভাবে বলছে আর কি। অর্থাৎ এই উক্তিটি কার ছিল? মীর জাফরের। স্বার্থান্ধ মানে যারা স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি বলতে কার কথা এখানে বোঝানো হয়েছে? যারা স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় সেই প্রতারক কখনো যারা বীরের মতো যারা সাহসী নিয়ে যুদ্ধ করতে যায় তাদের সংকল্প, তাদের ইচ্ছা কখনো টলাতে পারে না। এখানে এটা কার উক্তি? অর্থাৎ কার কথা বলা হয়েছে? উক্তিটা এটা সিরাজের, কিন্তু কার সম্পর্কে? নওবে সিং এর কথা বলা হয়েছে, নওবে সিং। ডেড হর্স কাকে বলা হয়েছে? মৃত ঘোড়া। অর্থাৎ এখানে সিরাজকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, সিরাজকে উদ্দেশ্য করে। উমিচাঁদ কোন ধর্মের অনুসারী ছিল? উমিচাঁদ কোন ধর্মের অনুসারী? এটা হচ্ছে মনে রাখবা শিখ ধর্মে, শিখ ধর্মের অনুসারী ছিল। এই ছিল হচ্ছে আমাদের নাটক ও উপন্যাস থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ এমসিকিউ। তোমরা শেষ মুহূর্তে কোনটি কার উক্তি এটা তো অবশ্যই দেখবা, এবং কোন দৃশ্যটা কোথায় সংঘটিত হয়েছে এটা একটু দেখে যাবে, এখান থেকে তুমি শতভাগ কমন পাবে। তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা ভালো হোক, শুভকামনা রইল, অনেক অনেক দোয়া রইল, ভালোভাবে পরীক্ষা দিও। আর সৃজনশীল লেখার যে নিয়মগুলো আছে, সাজেশন আমাদের এই পেজে কিন্তু পোস্ট করা আছে, সেটা অবশ্যই দেখে নিবে। আর দ্বিতীয় পত্রের সাজেশন তোমরা প্রথম পত্রের পরীক্ষা শেষ হতে না হতেই পেয়ে যাবে। প্রত্যেকেরই পরীক্ষা ভালো হোক শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথেই থাকো।